আমি একজন ডাইনি। যদি তোর এই জল নিতে হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। যদি উত্তর ভুল হয় তাহলে এই দিঘিতেই তোকে মেরে ফেলব। থাকবে, এই হরিণ তোমার জীবন পাল্টে দেবে। সেই ফুল যেটা রাজকন্যাকে সুস্থ করে তুলবে। কৃষ্ণনগর রাজ্যে আমতলা নামে এক গ্রামে বিনয় নামের এক কামারের ছোট ঘর ছিল। একদিন সকালে সে তার কাজের জিনিস নিয়ে কাজে বেরোচ্ছিল। আর কতদিন এভাবে চলবে বিনয়? প্রতিদিন আশা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ো আর নিরাশ হয়ে ঘরে আসো। গ্রামের সবথেকে আমাদের অবস্থা খারাপ। দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। কি করব সীমা, তুই বল। আমার ভাগ্যই খারাপ। আমি কি করব? যখনই সবকিছু ঠিক হয়ে যায় তখন এমন কিছু হয় তাতে আবার আগের অবস্থায় চলে যায়। দেখ, আগের বারে যেমন তেমন করে কিছু টাকা জমা করেছিলাম, তখন তুই অসুস্থ হয়ে গিয়েছিলিস, তখন কত টাকা ওষুধ এর পিছনে গেল। তারপর আবার রতনের পায়ে গভীর চোট, সেখানেও কতগুলো টাকা চলে গেল। তখন ওখানে তার 10 বছরের ছোট ছেলে আসে। বাবা, আমি ভালো খাবার খাবো। সবাইদের ঘরে মাছ মাংস হয়, শুধু আমাদের ঘরেই ফ্যান ভাত। আমার মাছ মাংস খেতে ইচ্ছে করছে। তুই চিন্তা করিস না বাবা, আমাদের এমন একদিন আসবে যখন আমাদের ঘরে অনেক ভালো ভালো রান্না হবে, মাছ মাংস, তখন মন ভরে খাবি। একদিন কাকিদের ঘরে গিয়েছিলাম, ওদের বড় বড় মাছ রান্না হয়েছিল। আমাকে দেখে ওরা খাবার লুকিয়ে নিয়েছিল আর ওদের ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল। তার ছোট ছেলের মুখে এই কথা শুনে বিনয়ের চোখ ভিজে যায়। সীমার চোখেও জল চলে আসে, যেন তার মনে কেউ গভীর আঘাত করেছে। বিনয় কিছু না বলেই কাজের জন্য বেরিয়ে পড়ে। তার দোকানটা ছিল পাড়ার মোড়ে। সে যখন তার লোহার হাতুড়ি দিয়ে লোহা পিটছিল, তার মনে হচ্ছিল তার হাতে আর আগের মতো জোর নেই। হায় ভগবান, আর কত পরীক্ষা নেবে, আজকে একটাও খরিদ্দার আসেনি, তারপর ঘরের এই অবস্থা। তখন ওখানে গ্রামের প্রধান দোকানের সামনে আসে। তার চোখে মুখে হাসি ফুটে উঠছিল। কি হলো বিনয়, তোমার হাতে কি হয়েছে? আগের মতো জোর নেই নাকি? হ্যাঁ প্রধান সাহেব, আপনি তো সব জানেন, তবুও জিজ্ঞাসা করেন। আমার পরিবার বড় আর্থিক সমস্যায় ভুগছে। কষ্ট তো অনেক করি, কিন্তু ভাগ্য খারাপ, কি করব? তখন ওখানে রাজু চলে আসে। রাজু এমন একটা মানুষ যার গ্রামের অন্যের দুঃখ দেখলে আনন্দ হয়। প্রধান সাহেব, আমি বলছি এই বিনয়কে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। ওর অশুভ ছাওয়া ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ছে। কোথায় আছে, কিছু মানুষের মধ্যে অশুভ ছাওয়া থাকে, তাদের জন্য গ্রামের অনেক ক্ষতি হয়। আরে রাজু, তুইও না, চল এখান থেকে। প্রধান প্রথমে হাসতে শুরু করে, তারপর রাজুও। বিনয় ওখানেই থেকে আকাশের দিকে তাকিয়ে কিছু বলে। হায় ভগবান, আমি কি নিজের ভাগ্য নিজেই লিখেছি? নাকি আমি কারুর সর্বনাশ করেছি? নাকি চুরি বেইমানি কিছুই তো করিনি? তাহলে আমার সাথে এমন কেন হচ্ছে ভগবান? এই কষ্ট কবে শেষ হবে? তার হাতের হাতুড়িটা হাত থেকে নিচে পড়ে যায়। আজকের কাজের আশা সে ছেড়ে দেয়। আমি আজকেও খালি হাতে ঘরে যাব। সীমা পথ চেয়ে বসে আছে। আমি ঘরে গেলে উনুন ধরবে। আমার তো ঘরে যেতেও মন করছে না। আমি কি করব? আমার ছেলে আজও খালি পেটে ঘুমাবে। সন্ধেবেলা বিনয় খালি হাতে ঘরে ফেরে। যখনই সে ঘরে ঢোকে, সীমা তাকে দেখে নেয়। কি হয়েছে বিনয়? তোমার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কি হয়েছে বলো? বিনয়ের চোখ ছলছল করে ওঠে। সে সীমাকে সব বলে। এখন তো গ্রামের লোকও আমার দুর্ভাগ্য নিয়ে হাসি ঠাট্টা করছে। সীমা, আজকে তো দোকানে একটাও খরিদ্দার আসেনি। তার উপর প্রধান আর রাজু দুজন আমার ভাগ্যের উপর হেসে চলে গেছে। আমি তোমাদের খাওয়ার জন্য কিছুই আনতে পারিনি। সকালে তোমাকে ওভাবে বলাটা ঠিক হয়নি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বিনয়। চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। বিনয়ের কথা শুনে সীমারও চোখে জল চলে আসে। বিনয় আর কিছুই বলল না। সে বিছানায় শুয়ে পড়ল। তার হাত পা কাঁপছিল, কিন্তু সে চুপচাপ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই সীমা বিনয়কে কিছু বলল। বিনয়, যাও না, পাড়ার দোকান থেকে কিছু বাকিতে নিয়ে আসো। যদি আজকে বাকিতে কিছু দিয়ে দেয়। না সীমা, আমি কালকেও গিয়েছিলাম, ও আমাকে আগের বাকির টাকা চাচ্ছে। এখন আমার ওদের দোকানে যেতেও লজ্জা লাগছে। আমার মনে হয় না আমাদের এমন খারাপ অবস্থা কখনো ঠিক হবে। আর এমন চলতে থাকলে আমাদের এই গ্রাম ছেড়ে যেতে হবে। গ্রামের দু একজনের কাছে আমি আগে থেকেই ধার নিয়েছি। এখন আমার এত সাহস নেই যে
ওদের কাছে আবার ধার চাইব। সবাই জানে আমি ধার নিয়ে আর দিতে পারি না, দেবই বা কথা থেকে। আমার কাছে অত টাকা থাকেও না, যা আসে সেটা সংসারে লেগে যায়। জানি না ভগবান আমাদের কোনো অপরাধের সাজা দিচ্ছে, কিন্তু আমাদের ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। এমন একদিন আসবে যেদিন দেখবে সবার থেকে ভালো দিন কাটবে আমাদের। এই কথা তোমার থেকে শুনতে শুনতে তো 10 বছর কেটে গেল, এখনও এমন দিন আসেনি, আর আসবেও না। বিনয় চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ে আর জঙ্গলের দিকে যেতে থাকে। সে ভাবতে থাকে তার ছেলে বউকে সে ঠিকমতো খেতে দিতে পারছে না, জঙ্গলে গিয়ে সে নিজেকে শেষ করে ফেলবে। তখন সামনে থেকে প্রধান আসছিল। আরে বিনয়, আজ দোকান খোলনি নাকি? আর জঙ্গলের দিকে যাচ্ছ যে, লোহার কাজ ছেড়ে কি এখন কাঠুরি হওয়ার ইচ্ছে হলো নাকি? বিনয় চুপ ছিল, সে আগে থেকেই দুঃখী ছিল। তার কাছে কোনো ভাষা ছিল না প্রধানকে বলার মতো। যাই হোক, জঙ্গলে তো কেউ থাকে না যে তোমাকে নিয়ে মজা করবে। প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। বিনয় চুপচাপ জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলের গভীরে যেতে যেতে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। সে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের তলায় বসে পড়ে। আমি তো পুরুষ, এই জন্য সবার সামনে কাঁদতে পারি না। আমি যদি সীমা আর রতনের সামনে কাঁদতাম তাহলে ওদের মনোবল ভেঙে যেত। তাই তো জঙ্গলে এলাম। আর কত পরীক্ষা নেবে তুমি আমার? বিনয় আকাশের দিকে তাকিয়ে কথা বলছিল, তখন সে কোনো মানুষের আর্তচিৎকারের শব্দ পায়। কে আছো, আমাকে সাহায্য করো। হঠাৎ সে একটা সাধুকে দেখতে পায় যে মাটিতে পড়েছিল। সাধু বাবা, আপনার কি হয়েছে? আপনি এভাবে কেন পড়ে আছেন? বাছা, আমি রাজদরবারে যাচ্ছিলাম, হঠাৎ হোঁচট খেয়ে আমার পায়ে আঘাত লেগেছে। তখন থেকে 2 দিন হয়ে গেল আমি এভাবে পড়ে আছি। এই জঙ্গলে তেমন কেউ একটা আসে না। জল তৃষ্ণায় আমার গলা শুকিয়ে এসেছে। জল না পেলে হয়তো আমি আর বাঁচব না। তুমি যদি আমাকে জল এনে দাও। বিনয় তাড়াতাড়ি এদিক ওদিক দেখতে থাকে, যদি কোনো নদী দেখতে পায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। কিন্তু এখানে তো কোথাও নদী দেখতে পাচ্ছি না। বলুন সাধু বাবা, আপনি যদি জেনে থাকেন কোথায় জল পাবো, আমি এখনই আনছি। এখান থেকে 2 মাইল দূরে একটা বড় দিঘি আছে, তুমি ওখান থেকে জল এনে দাও বাছা। তারপর সাধু তার কমণ্ডলু বিনয়কে দেয়। বিনয় অসুস্থ শরীর নিয়ে দিঘির দিকে এগিয়ে যায়। যখন সে কমণ্ডলু দিঘির জলে ডুবিয়ে দেয়, তখন ওখানে ধোঁয়া উঠতে শুরু করে। ধোঁয়া ধীরে ধীরে একটা ভয়ানক ডাইনিতে রূপান্তর হয়। ডাইনিকে দেখে বিনয় ভয় পেয়ে যায়। তোর এত সাহস হয় কি করে? তুই কি জানিস না এই দিঘির জল কেউ নিতে পারে না? দেখো, আমি সত্যি জানতাম না এই দিঘি তোমার। আমাকে মাপ করো, আমি কোনো অপরাধ করিনি। আমি একজন ডাইনি। যদি তোর এই জল নিতে হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। যদি উত্তর ভুল হয় তাহলে এই দিঘিতেই তোকে মেরে ফেলব। আর বাঁচতে যদি চাস তাহলে এখনই এখান থেকে চলে যা। বিনয় চিন্তিত হয়ে পড়ে। একদিকে সাধুর তৃষ্ণা, অন্যদিকে নিজের মৃত্যুর ভয়। আমি এখান থেকে জল না নিয়ে যাবই না। আমি একজনকে জল আনার প্রতিশ্রুতি দিয়েছি, আর আমি আমার প্রতিশ্রুতি ভাঙব না। তাহলে আমার প্রশ্ন শোন। এমন একটা ঘর আছে যেটা সব দিক খোলা, তার ভিতর আলো আর অন্ধকার আছে। না আছে জানালা, না আছে দরজা, আর না আছে দেয়াল, আর না আছে মেঝে। সে শান্ত মনে প্রশ্নের উত্তর ভাবতে শুরু করে। সে জানে তার উত্তর ভুল হলে তার মৃত্যু নিশ্চিত। বেশ কিছুক্ষণ পরে বিনয় উত্তর দেয়। সেটা হলো মানুষের মন, যেটা সব দিক দিয়ে খোলা, যেখানে আলো আর অন্ধকার থাকে, যেখানে না আছে কোনো দেয়াল, না আছে দরজা। তুই প্রথম মানুষ যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যা, তোর যতটা জল লাগবে নিয়ে যা। বিনয় কমণ্ডলু দিয়ে জল ভরে সাধুর কাছে আসে। এই নিন সাধু বাবা, আমি জল নিয়ে এসেছি। সাধু জল পান করে বিনয়কে দেখতে থাকে। বাছা, তুমি কি সত্যি ওই দিঘি থেকে জল নিয়ে এসেছো? হ্যাঁ সাধু বাবা, আপনি যেটা বলেছেন আমি সেটা করেছি। আমি ভেবেছিলাম তুমিও ওই দিঘি থেকে জল আনতে পারবে না, কারণ ওই দিঘিতে একটা ডাইনি থাকে। যখনই কোনো সাধারণ মানুষ এই জঙ্গলে আসে আমি তার পরীক্ষা নেই। তুমি প্রথম যে ওই দিঘি থেকে জল নিয়ে এসেছো, কারণ এর আগে যারা এসেছে তারা ওই ডাইনির ভয়ে পালিয়ে গেছে। এটা বলে সাধু চোখ বন্ধ করে আর একটা সুন্দর হরিণ আসে। তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমাকে আমি এই হরিণটা উপহার দিলাম। এই হরিণটাকে নিয়ে আমি কি করব সাধু বাবা? একে ঘরে নিয়ে যাও,
আর নিজের মেয়ের মতো করে রাখো। মনে রাখবে, এই হরিণ তোমার জীবন পাল্টে দেবে। আমি জানি তোমার মনের কষ্টটা। সাধু বলে যে এই হরিণ তার ভাগ্য বদলে দেবে। এটা বলে সাধু ওখান থেকে চলে যায়। বিনয় হরিণটাকে নিয়ে ঘরে ফিরে আসে। বিনয় ভাবতে থাকে, সাধুর দেওয়া এই বরদানটা তার জীবন পাল্টে দিতে পারে। সে নতুন করে বাঁচার আলো দেখতে পায়। আরে, এই সোনালি হরিণটা তুমি কোথায় পেলে? বিনয় সীমাকে জঙ্গলে ঘটে যাওয়া সব ঘটনার কথা বলতে থাকে। এমনিতেও তো আমাদের অভাবে দিন কাটছে। সাধু বাবার কিছুই দেয়ার ছিল যখন, তখন কিছু ধন সম্পত্তি দিতে পারত। এই হরিণ নিয়ে আমরা কি করব? হ্যাঁ, উনি যখন দিয়েছেন কিছু ভালোর জন্যই দিয়েছেন। এমনিতেও উনি জানেন আমাদের সব কষ্টের কথা। তখন ওখানে বিনয়ের ছেলে আসে। আমার সাথে কেউ খেলে না। এই হরিণটা আমার খুব পছন্দ হয়েছে। আজ থেকে আমি এর সাথে খেলব। কিছুদিন ওই হরিণটার সাথে কেটে যায়। আপনি তো জমিদার, আপনি আমাদের ঘরে কি জন্য এসেছেন বলুন? এর আগে তো আপনি কখনো আসেননি। আমার মতো গরিবের ঘরে কি কাজই বা আছে? আসলে আমি তোমার ছেলেকে কদিন ধরে একটা হরিণের সাথে খেলতে দেখছি। শুনলাম ওটা তোমার হরিণ, তাই তোমার থেকে ওটা কিনতে আসলাম। মাপ করো, আমি ওই হরিণ আপনাকে বিক্রি করব না। আরে ভাই, তুমি ওই একটা হরিণ নিয়ে কি করবে? আমি ওই হরিণের দামের থেকেও বেশি টাকা তোমায় দেব। বিনয় ভেবে বলো। আপনি যতই টাকা দিন না কেন, আমি ওই হরিণ বিক্রি করব না। তুমি এটা কি করলে? জমিদারকে এই হরিণটা বিক্রি করে দিতে পারতে। উনি এর ভালো মূল্য দিতেন। তাতে আমাদের কিছুদিন ভালো মতো চলে যেত। আমি এই হরিণ বিক্রি করব না সীমা, কারণ এই হরিণ সাধু বাবা আমাকে উপহার দিয়েছেন, আর অন্যের দেওয়া উপহার কখনো বিক্রি করতে নেই। হরিণটা যেন বিনয়ের দ্বিতীয় সন্তানের মতো হয়ে ওঠে। কিছুদিন পর একটা বেপারী তাদের বাড়িতে আসে। আরে ভাই, তোমার এই হরিণটা আমার খুব পছন্দ হয়েছে। আমাকে এই হরিণটা বিক্রি করো, আমি তোমায় ভালোই টাকা দেব। তুমি আমাকে যতই টাকা দাও না কেন, আমি এই হরিণ বিক্রি করব না। আরে শুনলাম তোমার ঠিক মতো খাওয়াও জোটে না, তাই ভাবলাম তোমার মতো গরিবের একটু সাহায্য করি, কিন্তু তুমি তো দেখছি মূর্খ। বেপারী ওখান থেকে চলে যায়। সীমা এটা দেখে রেগে যায়। তুমি কেন বুঝতে পারছো না? প্রথমে জমিদার, এখন ব্যাপারী, সবাইকে এভাবে ফিরিয়ে দিচ্ছ কেন? সীমা, জানি না কেন এই হরিণটা আমার আত্মার সাথে জুড়ে গেছে। এমনিতেও সাধু বাবা বলেছিলেন একে নিজের মেয়ের মতো করে পুষতে। এখন এ আমার মেয়ের মতো হয়ে গিয়েছে। কেউ নিজের মেয়েকে কি টাকা দিয়ে বিক্রি করতে পারে বলো সীমা? এদিকে কৃষ্ণনগর রাজ্যে রাজা কৃষ্ণচন্দ্র ২২ বছরের রাজকন্যাকে দেখছিলেন। সে বেহুশ হয়ে শুয়েছিল। সেখানে রাজগুরুও ছিলেন। রাজগুরু, আমার কন্যা কি আর ঠিক হবে না? আমি রাজ্যের অনেক বড় বড় বৈদ্যকে দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মহারাজ, আপনার কন্যার এক অদ্ভুত রোগ হয়েছে। এই রোগ সারানো সম্ভব, কিন্তু কঠিন নয়। তাড়াতাড়ি বলো, চিকিৎসাটা কি? শুনুন, এক মায়াবী হরিণ আর এক গরিব মানুষের চোখের জল মিলিত হয়ে একটা ফুলে পরিণত হবে। সেই ফুল রাজকন্যার শরীরে স্পর্শ করলেই রাজকন্যা সুস্থ হয়ে যাবে। তাহলে বলো, ওই মায়াবী হরিণটা কোথায় পাব? যে কোনোভাবে ওই হরিণকে খুঁজে আনবই, আর গরিব মানুষ খুঁজলেই পেয়ে যাব। তুমি সম্পূর্ণ কথাটা শোনোনি মহারাজ। এদের দুজনকে জোর করে কাঁদানো যাবে না। যখনই নিজের হৃদয় দিয়ে ভালোবাসা টানে কাঁদবে, তখনই এই ফুলের জন্ম হবে। আপনি তো জানেন ওই হরিণ কোথায় আছে? হ্যাঁ মহারাজ, আমি দিব্য দৃষ্টিতে দেখেছি। আমতলা গ্রামের এক গরিব কামারের কাছে আছে এই মায়াবী হরিণ। কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে নিয়ে আমতলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর তারা আমতলা গ্রামে এসে পৌঁছান। ওখানে গ্রামের প্রধান এসে উপস্থিত হয়। তোমাদের গ্রামে এক কামারের কাছে হরিণ আছে, তার ঠিকানা দাও। গ্রামের প্রধান রাজাকে নিয়ে বিনয়ের ঘরের দিকে নিয়ে যায়। মন্ত্রী আর রাজাকে হঠাৎ দেখে বিনয় অবাক হয়ে যায়। তোমার কাছে যে হরিণটা আছে, ওটা কি মায়াবী হরিণ? প্রণাম মহারাজ, আমার কাছে একটা হরিণ আছে, কিন্তু আমি জানি না ও মায়াবী নাকি সাধারণ। আমার জন্য তো ও আমার সন্তানের মতো। ওই হরিণটা তুমি কথা থেকে পেয়েছ? এক সাধু বাবা আমাকে এই হরিণ উপহার দিয়েছেন। আচ্ছা, ওই সাধু মহারাজ তোমাকে তাহলে একটা মায়াবী হরিণ দিয়েছে। বলো, কত দাম নিতে চাও? ক্ষমা করুন মহারাজ, আমি এটা বিক্রি করতে চাই না, আর করতেও পারবো না। দেখো কামার, ওই হরিণের আমার খুব দরকার। মহারাজ, আমি দেব না, ক্ষমা করুন।
আমি তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। না মহারাজ, যদি আপনি পুরো রাজ্য দিয়ে দিলেও আমি এই হরিণ বিক্রি করব না, ক্ষমা করুন। মন্ত্রী, এই কামার আর তার হরিণকে বন্দী করে নিয়ে আসো। মন্ত্রী বিনয় ও তার হরিণকে রাজার সামনে নিয়ে আসে। কেমন লাগছে এখন? তোমাকে আমি সারা জীবনের জন্য কারাগারে নিক্ষেপ করব। হরিণের জন্য তুমি সব হারালে, নিজের পরিবার আর হরিণটাকেও। কি হতো যদি আমাকে তুমি হরিণটা দিয়ে দিতে? আমি তো তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিতেও রাজি ছিলাম। মহারাজ, আমি জানি আপনি একবার যেটা নির্ণয় করেন সেটাই করেন। শুধু আপনার কাছে আমার একটা মিনতি আছে। আমি আমার হরিণকে একবার জড়িয়ে ধরতে চাই। আমি একে আমার সন্তানের মতো বড় করেছি। যাও, জীবনের শেষ আলিঙ্গনটা করে নাও। বিনয় ছুটে এসে ওই হরিণটাকে জড়িয়ে ধরে দুজনের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। যখনই দুজনের অশ্রু মাটিতে পড়ে তখনই একটা লাল ফুল তৈরি হয়। মহারাজ, এটাই হলো সেই ফুল যেটা রাজকন্যাকে সুস্থ করে তুলবে। রাজা কৃষ্ণচন্দ্র ফুল নিয়ে রাজকন্যার কক্ষে গেলেন। যখনই ফুল রাজকন্যার শরীরে ছুঁয়ে দিলেন, রাজকন্যার জ্ঞান ফিরে আসে। রাজা খুশিতে মেতে ওঠেন। আমাকে ক্ষমা করো বিনয়, তোমার সাথে এই অন্যায়টা না করলে আমি নিজের কন্যাকে বাঁচাতে পারতাম না। তখন ওখানে সাধু এসে হাজির হন এবং বিনয়ের সততার প্রশংসা করেন। মহারাজ, আমি বিনয়কে পরীক্ষা করে হরিণটা দিয়েছিলাম, কারণ আমি জানতাম এই মায়াবী হরিণের জন্য একজন সৎ ব্যক্তির প্রয়োজন, না হলে ওই ফুল পাওয়া সম্ভব ছিল না। বাছা, আমি তোমায় বলেছিলাম এই হরিণ তোমার ভাগ্য পাল্টে দেবে, আর আজ সেই দিন। বিনয়, তোমাকে আমি অনেক ধনসম্পদ দেব, যেটা তুমি আর তোমার পরিবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আজ থেকে তুমি তোমার গ্রামের জমিদার, আর ওই গ্রামটা আমি তোমাকে দান করলাম। বিনয় পুরো উপহার নিয়ে ঘরে ফিরে আসে। তার জীবন পুরোপুরি পাল্টে যায়।